স্মাগলিং ২০২৫ সালে মুক্তি পাওয়া একটি মুভি। মুভির শুরুতে থমসন নামের একটি ছেলেকে দেখানো হয় যে বারে কাজ করত। থমসন সবসময় একজন প্রফেশনাল বেসবল প্লেয়ার হতে চাইতো, কিন্তু একটি দুর্ঘটনা তাকে তার স্বপ্ন থেকে অনেকটা পিছিয়ে নিয়ে আসে। হাই স্কুলে থমসন তার স্কুলের সবচেয়ে বেস্ট বেসবল প্লেয়ার ছিল। একদিন একটি ম্যাচ জেতার পর থমসন তার বন্ধুকে নিয়ে খুব দ্রুত স্পিডে এবং নেশারত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। তখনই তাদের গাড়ির সামনে একটি গরু চলে আসে এবং সেটিকে বাঁচাতে গিয়ে তাদের খুবই ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্ট হয়। থমসনের বন্ধুর অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর থমসনের পাও খুব বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়। যখন থমসনের হুঁশ আসে তখন সে দেখতে পায় তার বন্ধুর অবস্থা খুবই বাজে। সে চাইলে তার বন্ধুকে বাঁচাতে পারত, কিন্তু সে ভাবতে থাকে এমনিতেই তার পায়ের অবস্থা খুবই বাজে। এরপর আবার তার বন্ধুকে বহন করলে সে হয়তো আর বেসবল খেলতেই পারবে না। এতে তার বন্ধু সেখানেই মারা যায়, কিন্তু এই ঘটনার জন্য এখনো থমসন গিল্টি ফিল করে। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে থমসন কখনোই বেসবল খেলেনি। সে খুবই ডিপ্রেশনে দিন পার করছিল। মাঝে মধ্যে ওই অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করে সে ঘুমাতেও পারতো না, তাকে ঘুমের জন্য পিল খাওয়া লাগতো। সে খুব রাত পর্যন্ত বারে কাজ করতো এবং মুখে একটা কষ্ট লুকানোর হাসি রাখতো। কাজ শেষ করে বাসায় যাওয়ার পথে তার গার্লফ্রেন্ড লিলির সাথে তার দেখা হয়ে যায়। লিলি তার জীবনের একমাত্র শান্তির উৎস। তারা দুজনে থমসনের বাসায় যায়। বাসায় ঢোকার সাথে সাথে তাদের প্রতিবেশী রুশের সাথে তার দেখা হয়ে যায়। রুশকে খুবই চিন্তিত লাগছিল। সে বলে, থমসন, আমার বাবার শরীর খুবই খারাপ, তাই আমার 1 সপ্তাহের জন্য লন্ডন যেতে হবে। তুমি আমার বিড়ালটাকে একটু যত্ন নিও। থমসন রাখতে না চাইলেও লিলি বলে যে 1 সপ্তাহেরই তো ব্যাপার, আর সে থমসনের কাছে বিড়ালটি রেখে চলে যায়। থমসন বিড়ালের জন্য খাবার তৈরি করত, কিন্তু বিড়ালের সেগুলো পছন্দ ছিল না। তাই থমসন রুশের ঘরে যায় বিড়ালের জন্য খাবার আনতে। ঠিক তখনই দুজন লোক চলে আসে, যাদের একজনের নাম ছিল ডেভিড, অন্যজনের মার্কো। তারা থমসনকে রুশের ঘরের বাইরে থেকে জিজ্ঞেস করে, তুমি কে আর রুশ কোথায়? থমসন এদের দেখেই বুঝতে পারে এই লোকেরা গুন্ডা বদমাশ, তাই সে নিজেকে এদের থেকে সেভ করার জন্য বলে সে জানে না রুশ কোথায়, কিন্তু লোক দুজন তাকে মারতে শুরু করে। লোক দুজন ভাবে থমসন কোনো বাহানা বানাচ্ছে। তারা থমসনকে মেরে খুবই আহত করে ফেলে। থমসন পুলিশকে কল করে দেয়। তখন ডেভিড আর মার্কো ভয় পেয়ে চলে যায়, কিন্তু থমসন এখানে খুবই আহত হয়ে যায়। লিলি যখন এটি জানতে পারে, সে থমসনকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। রিপোর্টে জানা যায় থমসনের কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। লিলি তাকে জিজ্ঞেস করে ওই লোকগুলো কারা ছিল এবং তারা কেন তোমাকে এত খারাপভাবে মারলো। থমসন বলে, ওই লোকগুলো কি সেটা তো আমিও জানি না, তারা তো রুশকে খুঁজছিল, তারা রুশকে খুঁজে না পেয়ে আমাকে মেরেছে। আমার তো মনে হচ্ছে না ওই লোকগুলো চুপচাপ বসে থাকবে, তারা আবারও আসবে। এজন্য আমাদের জানতে হবে ওই লোকগুলো কারা ছিল। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর থমসন যখনই তার বাড়ির কাছে আসে, সেখানে সে ডেভিডকে দেখতে পায়। এটা দেখে থমসন দ্রুত তার অ্যাপার্টমেন্টে যায়, কিন্তু ওখানে মার্কো অন্য এক লোকের সাহায্যে রুশের অ্যাপার্টমেন্টের দরজা খোলার চেষ্টা করছিল। আর এটা দেখে থমসন বেশ ভয় পেয়ে যায়। সে নিজেকে বাঁচানোর জন্য দ্রুত ছাদে যায় এবং ব্যালকনি দিয়ে নিজের বাসায় ঢোকার চেষ্টা করতে থাকে। তখনই সে দেখতে পায় ডেভিড আর মার্কো রুশের অ্যাপার্টমেন্টে ভাঙচুর করে কিছু খুঁজছে। এরপর সে নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে। কিছুদিন পর নার্কোটিক্স ডিপার্টমেন্টের একজন অফিসার, যার নাম ছিল রেজিন, সে থমসনের কাছে আসে এবং থমসনকে বলে, আমরা কিছুদিন ধরে রুশের কর্মকাণ্ডের উপর নজর রাখছি এবং তাকে ধরতেই আমরা এখানে এসেছি। থমসন বুঝতে পারে না রুশ এমনটি করেছে যে সবাই তার পিছনে পড়ে আছে। তখন রেজিন বলে, রুশ একজন ক্রিমিনাল, যে নকল জিনিস স্মাগলিং করত। আমাদের কাছে তথ্য আছে যে সে রুশ মাফিয়াদের সাথে ধোঁকাবাজি করে তাদের সকল টাকা নিয়ে পালিয়ে গেছে। এজন্যই ওই মাফিয়ার লোক তার পিছনে পড়ে গেছে। আর যারা তোমাকে মেরেছিল তারাও মাফিয়ার লোক। তাদের সাথে যদি আবার দেখা হয় তাহলে দ্রুত আমাকে ইনফর্ম করবে। এরপর সে আরো বলে, আরো দুজন ভাই রুশের সম্পর্কে জিজ্ঞাসা করতে আসতে পারে। তারা দুজনে খুবই ভয়ঙ্কর। এই দুই ভাইকে ডাকার ব্রাদার বলা হয়। এদের কাছ থেকে সাবধানে থাকবে এবং দেখা হলে সাথে সাথে আমায় জানাবে। বেচারা থমসন ভাবতে থাকে, রুশের বেলের জীবন বাঁচানোর জন্য কি সে নিজের জীবনই হারাতে চলেছে? রেজিন যাওয়ার পর থমসন দেখতে পায় যে তার বাথরুমে রুশের বিড়াল অনেক পায়খানা করেছে। সে এতে বেশ বিরক্ত হয়ে যায় এবং বলতে থাকে যে একটা বিড়াল কিভাবে এত পায়খানা করে। তখন সে দেখতে পায় এটা আসলে বিড়ালের পায়খানা নয়, এটা আসলে প্লাস্টিকের, যেটা রুশ বিড়ালের বাক্সের ভেতরে রেখেছিল। প্লাস্টিকের পায়খানা চেক করার পর থমসন একটি চাবি পায়।
সেখানে সে ভাবে হয়তো ডেভিড আর মার্কো এই চাবিটাকে খুঁজতে এখানে আসে। সে রেজিনকে কল করে চাবিটা সম্পর্কে বলতে চায়, কিন্তু রেজিন খুবই ব্যস্ত ছিল, তাই সে কল ধরছিল না। তাই থমসন তাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়। এরপর থমসন বুঝতে পারে যে এটাকে তার কাছে রাখা মানে বিপদকে আমন্ত্রণ জানানো। এই জন্য সে নিজের ক্লাবে যায় এবং সেখানে তার বস কোলোরাডোকে চাবিটি দিয়ে বলে, এটাকে খুব নিরাপত্তার সাথে রাখবেন, আমার যখন প্রয়োজন পড়বে আমি এসে নিয়ে যাব। কোলোরাডো চাবি রাখতে রাজি হয়ে যায়। এরপর সে সেখানে প্রচুর ড্রিঙ্ক করে, বাসায় এসে মেঝেতে ঘুমিয়ে যায়। সকালবেলা তাকে ওঠানোর জন্য পৌঁছে যায় ডেভিড আর মার্কো, যারা তাদের বসকেই আজকে সাথে নিয়ে এসেছিল। তারা তাকে জেরা করতে থাকে যে রুশ যাওয়ার সময় তার কাছে কিছু দিয়ে গিয়েছিল কিনা। থমসন ঘাবড়ে যায় এবং বলে সে আমাকে কিছু দেয়নি, কিন্তু রুশ আমাকে বিড়ালের সাথে একটি নকল পটি দিয়ে গিয়েছে, যার ভেতর আমি একটি চাবি পেয়েছিলাম, কিন্তু গত রাতে আমি এত পরিমাণ নেশা করেছি যে চাবিটি কোথায় ফেলে রেখে এসেছি আমার মনে পড়ছে না। এটা শুনে ডেভিড আর মার্কো থমসনকে বেঁধে ফেলে এবং সে চাবি কোথায় রেখেছে সেটা মনে করতে বলে। থমসন তাদের বলে, আমাকে কিছুটা সময় দাও, আমি মনে করার চেষ্টা করছি। তখন বস বলে, ঠিক আছে, আমি তোকে কাল পর্যন্ত সময় দিলাম, কালকের ভেতর না পেলে তোর মৃত্যু নিশ্চিত। আর এটা মনে রাখবি, কেউ যেন চাবিটা সম্পর্কে জানতে না পারে। এগুলো বলে লোকগুলো চলে যায়। পরবর্তী দৃশ্যে লিলি থমসনের কাছে এসে তার অবস্থা দেখছিল। তখন সে দেখতে পায় তার জখমের অবস্থা আরো খারাপ হচ্ছিল। সে থমসনকে ডাক্তারের কাছে যেতে বলে, কিন্তু থমসন এতে মানা করে দেয়, কারণ এতে পুলিশের ঝামেলা হতে পারে, যেটা ওই বস নিষেধ করেছে। থমসন আরো বলতে থাকে, তুমি আমাকে নিয়ে ভাবা বাদ দাও, আমি কোনো না কোনো সলিউশন বের করে নিব। এরপর থমসন ভাবতে থাকে সে চাবিটা কাকে দিয়েছিল। তখনই তার মনে পড়ে যায় সে চাবিটি তার ক্লাবের বসকে দিয়েছিল। তখনই সে দৌড়াতে শুরু করে, কিন্তু রাস্তায় তার সাথে ডাকার ব্রাদারের সাথে দেখা হয়ে যায়। তারা জানতো থমসন রুশের প্রতিবেশী। থমসন এদের দেখি দৌড়াতে শুরু করে, কারণ সে জানতো ডাকার ব্রাদার অনেক ভয়ানক। ডাকার ব্রাদারও তার পিছনে পড়ে যায়। থমসন অনেক কষ্ট করে নিজেকে বাঁচিয়ে তার অ্যাপার্টমেন্টে চলে আসে, কিন্তু বাসায় আসতেই সে অবাক হয়ে যায়, কারণ মেঝেতে পড়েছিল লিলির লাশ। সে তার চোখকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। এরপর সে সবকিছুর জন্য নিজেকে দোষী ভাবতে থাকে। এরপর সে রেজিনের কাছে যায় এবং তাকে সমস্ত কিছু জানায়। রেজিন বলে, তুমি শুধু আমাকে ওই চাবিটা দাও, আমি সবাইকে ধরে ফেলবো। তখনই সেখানে ডেভিড, মার্কো আর তাদের বস চলে আসে। এতে থমসন বুঝতে পারে রেজিন তাদের সাথে জড়িত। সে তাদের নিয়ে তার ক্লাবে যায় এবং কোলোরোডার কাছে চাবিটি চায়, কিন্তু কোলোরোডা বলে, কিসের চাবি, কোথাকার চাবি? এটা শুনে বস প্রচন্ড রেগে যায় এবং বলে চাবি না পেলে সে কাউকেই বাঁচতে দেবে না। এরপর সে গুলি করে কোলোরাডার বন্ধুকে মেরে ফেলে। এরপর যখন বস কোলোরাডার দিকে বন্দুক তাক করে, তখন রেজিন বলে, কোলোরাডা মরে গেলে আর কখনোই চাবি পাওয়া যাবে না। কোলোরাডা বলে, চাবি ওই লকারের ভেতর, আমি এখনই নিয়ে আসছি। কিন্তু কোলোরাডা লকার থেকে গান বের করে এবং সবাইকে গুলি করতে শুরু করে দেয়। রেজিন সবাইকে কাভারে নিয়ে যায়, এরপর কোলোরাডাকে গুলি করে মেরে ফেলে। এতক্ষণে থমসন নিজেকে অন্য একটা রুমে বন্ধ করে দেয়। থমসন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু রেজিন বলে, এগুলো করে কোনো লাভ নেই থমসন, তুমি চাবি ফেরত না দিলে তোমার জীবন বরবাদ করে ফেলা হবে। থমসন খুব চিন্তিত হয়ে যায়। এরপর সে বাসায় ফেরার সময় মনে করে সে তো কোলোরাডাকে চাবি দেয়নি, সে নেশার করে এক ভিক্ষুকে সে তার প্যান্টটি দিয়েছিল, আর সে প্যান্টই চাবিটি ছিল। এরপর সে সেই ভিক্ষুককে খুঁজতে শুরু করে। ভাগ্যের জোরে সে সেই ভিক্ষুককে পেয়েও যায়, আর তার কাছ থেকে চাবিটিও পেয়ে যায়। চাবি নিয়ে যখনই থমসন বাড়িতে ফিরে, তার মনে হতে থাকে তার অ্যাপার্টমেন্টে আগে থেকেই কেউ আছে। তাই সে তার বেসবলের ব্যাটটি হাতে নেয় এবং অন্ধকারে ব্যাট দিয়ে লোকটিকে আঘাত করে। কিন্তু তখনই সে খেয়াল করে এটা তো রুশ। সে রুশকে সবকিছু জিজ্ঞেস করতে থাকে এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু ও লিলির মৃত্যুর ঘটনাটিও তাকে জানায়। তখন রুশ বলে, তুই আমার সাথে চল, আমি সবকিছু দেখাচ্ছি তোকে। এরপর দুজন গাড়িতে করে রুশের ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে গাড়ির রেডিওতে থমসন শুনতে পায় বার ক্লাবে গোলাগুলির প্রধান আসামি হচ্ছে থমসন। সে 3জন লোককে হত্যা করেছে। যেটা শুনে থমসন পুরো অবাক হয়ে যায়। রুশের ঠিকানায় গিয়ে রুশ বলতে থাকে, আমি রেজিনের মাফিয়া গ্রুপে কাজ করতাম, সমস্ত ডিল আমার মাধ্যমে হতো। আমি ওই গ্রুপের সাথে প্রতারণা করে ডাকার ব্রাদারের সাথে কাজ করতে শুরু করে দেই। এরপর আমি যখনই সুযোগ পাই আমি তাদের $4 মিলিয়ন চুরি করে নেই। আর তোমার কাছে আমি লকারের চাবিটি রেখেছিলাম, যেটার ভিতর $4 মিলিয়ন আছে। এরপর সে থমসনকে সমস্ত টাকা দেখায় এবং বলে, এখন যদি এই টাকাগুলো রেজিনকে ফেরতও দেই তাহলেও সে তোমাকে বাঁচিয়ে রাখবে না, এমনকি আমাকেও তারা বাঁচিয়ে রাখবে না। তাই আমি টাকাগুলো নিয়ে অন্য শহরে যাচ্ছি। এই বলে সে থমসনকে গান পয়েন্টে নিয়ে টাকাগুলো নিয়ে চলে যাচ্ছিল। এটা দেখে থমসন প্রচন্ড রেগে যায়।
সে মেরে মেরে রুশকে বেহুশ করে ফেলে। এরপর থমসন রেজিনকে কল দিয়ে বলে, আমি তোমাকে চাবি এবং রুশকে দিব, বদলে আমাকে সমস্ত ঝামেলা থেকে বের করে ফেলতে হবে। এরপর সে রেজিনের দিয়ে একটি লোকেশনে রুশকে নিয়ে রওনা করে। রুশ যখন জানতে পারে থমসন রেজিনের কাছে তাকে ধরিয়ে দিতে যাচ্ছে, তখন রুশ বলতে থাকে, রেজিন তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে, অথচ তুমিই তাকে ভরসা করছো। রেজিন তোমাকেও বাঁচতে দেবে না। এরপর রেজিনের কাছে রুশকে হস্তান্তর করা হলে রুশ মার্কোর গুলি ছিনিয়ে নিয়ে মার্কো আর ডেভিডকে মেরে ফেলে। এরপর রুশ আর থমসন সেখান থেকে ভাগতে শুরু করে। আসলে রুশ যেটা বলতেছিল সেটাই রেজিনের প্ল্যান ছিল। চাবি পাওয়ার সাথে সাথে রুশ এবং থমসনকে মেরে ফেলা হবে। এর মধ্যে একটি গুলি রুশের হাতে এসে লাগে। তার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং থমসনকে বলতে থাকে, দেখ ভাই, আমি আর ভাগতে পারবো না, আমি এখন মারা যাব, কিন্তু আমি রেজিনকে 1 টাকাও দিব না। এর থেকে তুই এই টাকাগুলো রাখ আর যতদূর পারিস চলে যা। থমসন রুশের কথা মতো কাজ করে। পরের দিন রেজিন থমসনের কাছে কল করে এবং বলে, তোমার মায়ের ঠিকানা আমি পেয়ে গেছি, আগামী 2 ঘন্টার ভেতরে $4 মিলিয়ন না দিলে তোমার মায়ের লাশ পাবে। থমসন খুবই চিন্তিত হয়ে পড়ে এবং রেজিনকে বাড়ি দেখা করতে বলে, কিন্তু থমসন রেজিনকে বিশ্বাস করতে পারছিল না। তাই সে ডাকার ব্রাদারের সঙ্গে দেখা করে এবং বলে, আমি জানি টাকাগুলো কোথায়, কিন্তু আমার কাছে দরজা খোলার চাবি নেই, ওই চাবিটি রেজিনের কাছে, তোমরা রেজিনের কাছ থেকে চাবি হাসিল করো, এরপর আমি বলে দেবো টাকা কোথায়। থমসন এখানে খুবই চালাকির কাজ করে। রেজিনও তৈরি হয়েছিল আর ডাকার ব্রাদারও প্রস্তুত হয়ে যাচ্ছিল। যদি দুইজনের লড়াই হয় তাহলে দুজনই মারা যাবে। ডাকার ব্রাদারও $4 মিলিয়নের লোভে রেজিনকে পথ থেকে সরানোর পরিকল্পনা করে। এরপর তারা বাড়ি ঢুকে এলোপাথারি গুলি করা শুরু করে, কিন্তু সুযোগ বুঝে রেজিন বাড়ি থেকে পালিয়ে যায়। ডাকার ব্রাদারও তার পিছনে পড়ে যায়, কিন্তু থমসনের প্ল্যান ছিল এই লড়াইয়ে ডাকার ব্রাদার ও রেজিন সবাই মারা যাক। তাই সে রেজিনের হয়ে লড়াই করার জন্য দৌড় দেয়। পথে মার্কো তাকে আটকায়। থমসন 2-3টে পাঞ্চ দিয়ে তাকে মেরে ফেলে। এরপর রেজিন থমসনকে গান পয়েন্টে নেয় এবং বলে, দ্রুত আমার চাবি দিয়ে দাও, নয়তো এখানেই শেষ করে ফেলবো। রেজিন কিছু করার আগে ডাকার ব্রাদার এসে রেজিনকে মেরে ফেলে। এখানে থমসন লিলির হত্যার প্রতিশোধ নেয়, কিন্তু এখনো ডাকার ব্রাদার জীবিত ছিল। তারা তিনজনে গাড়িতে করে টাকার দিকে যাচ্ছিল। থমসন আগে থেকে কিছু প্ল্যান তৈরি করে রেখেছিল, কিন্তু যখনই তার নজর যায় একটি লাইটের দিকে, তখনই সে বুঝতে পারে আসলে লিলিকে রেজিন নয় বরং ডাকার ব্রাদাররা হত্যা করেছে। ডাকার ব্রাদাররা বলে, যেহেতু তুমি আমাদেরকে টাকা পেতে সাহায্য করেছো, তাই তোমাকে আমরা $1 লাখ দেব। কিন্তু থমসনের মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, কিভাবে তাদের মারবে। তখন সে খেয়াল করে গাড়ির মধ্যে একমাত্র সেই সিট বেল্ট লাগিয়েছে, বাকি দুজন লাগায়নি। ঠিক একই ঘটনা তার স্কুলের বন্ধুর সাথে হয়েছিল, তার বন্ধু সিট বেল্ট লাগিয়েছিল না। এরপর থমসন গাড়ির স্পিড ফুল করে দেয় এবং সে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এত জোরে অ্যাক্সিডেন্ট করিয়েছিল যে ডাকার ব্রাদার সেখানেই মারা যায়। যদিও থমসন বেশ আঘাত পেয়েছিল, তবুও থমসনের কাছে পুরো $4 মিলিয়ন ছিল। সে রুশের পাসপোর্ট আর রুশের বেশ ধরে অন্য শহরে চলে যায়, যেখানে অনেক সুন্দর একটি বিচ ছিল। এরপর সে তার মায়ের কাছে একটি কাঠের বাক্স পাঠায়, যেখানে পুরো $4 মিলিয়ন ছিল, সাথে একটি সিকিউ ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়। আশা করি মুভিটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায়।